Hello everyone, this is Unit 1 Jan 2020 question paper. In this video, we will solve MCQ first, and then on later videos, we will solve all the other questions. So in the first MCQ, you can see আমাদের বলতেছে যে SI base unit kg meter per kg meters per second cube. এটা হচ্ছে কোন কোয়ান্টিটির? So always remember, in order to find SI base unit, তোমার সবসময় মনে করতে হবে যে কোয়ান্টিটির কথাটা তোমাকে বলেছে ওই কোয়ান্টিটির ফর্মুলা লিখতে হবে। যেমন হচ্ছে F is equals to mass times acceleration, এটা হচ্ছে ফোর্সের জন্য। So F এর ইউনিট কি? নিউটন। mass এর ইউনিট কি? কেজি। acceleration এর ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমার এটা অপশনের সাথে মিলছে না। So A is not the answer. So momentum এর ফর্মুলাটা কি? momentum equals to mass into velocity. So এটার ইউনিটটা কি হবে? কেজি মিটার পার সেকেন্ড। সো পাওয়ারের ফর্মুলাটা হচ্ছে ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। আমি অপশন ডি তে দেখতে পাচ্ছি ওয়ার্ক ডান আছে, তো এটা একটু চেক করে আসি। ফোর্স ইন্টু ডিস্টেন্স, দ্যাট ইজ নিউটন মিটার। সো নিউটন কি হচ্ছে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার। সো ইউ আর সিম্পলি গেটিং কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। সো ওয়ার্ক ডানের এসআই বেস ইউনিট হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, সেটাও এটার সাথে মিলছে না। তো অ্যান্সার কি হবে? সি, পাওয়ার। কেন তিনটার সাথে মিলছে না? তো অ্যান্সারটা একটা হতেই হবে, অ্যান্ড দ্যাট ইজ পাওয়ার। স্টিল পাওয়ারটা একটু মিলিয়ে দেখি। এটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ড। সো হোয়াট ডু উই গেট? কেজি মিটার স্কোয়ার এস টু দি পাওয়ার মাইনাস 3। তো অপশনের সাথে মিলে গেল। So always remember, in case of SI base unit, যে কোয়ান্টিটির কথা বলছে কোয়ান্টিটির তুমি ফর্মুলাটা লিখবা, দেন ইউনিটস বসে, তারপর তুমি সবকিছু বের করে ফেলবা। কোয়েশ্চেন টু তে আমাকে বলা হয়েছে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অ্যাক্টিং অন এ বডি, এই গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অ্যাক্টিং অন এ বডি এখন কোন স্টেটমেন্টে এই জিনিসটাকে কারেক্টলি জাস্টিফাই করতেছে। যখন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কি ছিল, এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি ছিল আর্থের? ইট ওয়াজ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কি ছিল আমাদের? 9.81 নিউটন পার কিলোগ্রাম। তো তার মানে হচ্ছে it is the amount of force Earth or a planet exerts by gravity per kilogram of mass. Amount of force per kilogram of mass. এখন দেখি এখানে কোন অপশনে এটা। The first option আমাকে বলছে gravitational force per unit. No, that's not the correct option. Gravitational force per unit mass. So the answer is D. কেন? Because gravitational field strength আমরা refer করি as newtons per kilograms. So it is what it is. গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জি তো হচ্ছে এনার্জির কথা বলছে, আবার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এটা এনার্জির কথা বলছে। যেমন এখানে হচ্ছে দিস ইজ জুলস পার কেজি, বাট আমার তো লাগবে নিউটনস পার কেজি। দেন সিটা কি ছিল? সিটা হচ্ছে আমাদের জুলস পার মিটার, বাট আমার তো লাগবে হচ্ছে নিউটনস পার কেজি, বিকজ গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ইজ অ্যাকচুয়ালি ফোর্স পার ইউনিট মাস। ইন কোয়েশ্চেন 3 আমরা দেখতে পাচ্ছি আমাদের বলা হয়েছে যে ভেলোসিটি, একটা অবজেক্টের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। বিফোর ভেলোসিটি ডিরেকশনে ছিল, আফটার ভেলোসিটি ডিরেকশনে হয়ে গেছে। এখন তোমাকে অ্যারো দিয়ে শো করতে বলতেছে ডিরেকশন কতটুকু চেঞ্জ হয়েছে। এখন অ্যারো দিয়ে তোমাকে কি শো করতে বলতেছে যে কতটুকু ডিরেকশন চেঞ্জ হয়েছে। এখন সিম্পলি ফিগার আউট করো যে এই জিনিসটা ফার্স্ট এর ভেলোসিটি এখানে ছিল, ওর এই জিনিসটাই টিল্ট হয়ে ভেলোসিটি এখানে হয়ে গেল। সো চেঞ্জ ইন ডিরেকশন কোন থেকে? ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে যাবে না? as simple as that. আমি আবার বলি, ইনিশিয়াল ভেলোসিটি উপরের দিকে ছিল, দেন ফাইনাল ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হয়ে এখানে হয়ে গেল। তো এখন আমার চেঞ্জ ইন ডিরেকশনটা কোথা থেকে হবে? ইনিশিয়াল থেকে ফাইনাল হবে না? তো ইনিশিয়াল থেকে যদি ফাইনাল হয়ে থাকে যে এমন একটা অ্যারো হবে, একবার ড্র করে দেখি। এটা ছিল বিফোর, আবার এটাই ছিল হচ্ছে এখান থেকে এভাবে আফটার। সো এটা যদি বিফোর হয়ে থাকে আর এটা যদি আফটার হয়ে থাকে, কোত্থেকে কোথায় যাবে? বিফোর থেকে আফটার দিকে যাবে। সো এটা কার মতো? দিস ইজ অপশন বি। আমি আবারও বলছি, এখানে কিন্তু রেজাল্টেন্ট বের করতে হবে না, এখানে ম্যাগনিটিউডের কোনো কথা বলেনি। ইউ ডু নট হ্যাভ টু ফাইন্ড, ইউ ডু নট হ্যাভ টু ড্র হেড টু টেল ডায়াগ্রাম, ইউ ডু নট হ্যাভ টু ফাইন্ড এ রেজাল্টেন্ট অফ দিস।
জাস্ট তোমাকে বলা হয়েছে ইনিশিয়াল ডিরেকশন ছিল এইভাবে, ফাইনাল ডিরেকশন ছিল এইভাবে, সো ডিরেকশন কতটুকু চেঞ্জ হলো, তো সিম্পলি অ্যারোটা কোত্থেকে কোথায় হবে, ইনিশিয়াল থেকে ফাইনাল। তোমাকে স্পেসিফিকলি ডিরেকশনের কথা বলছে, তাই অ্যান্সারটা বি হবে। ইন কোয়েশ্চেন 4 আমাকে বলা হয়েছে একটা ম্যাস উপরের দিকে প্রজেক্ট করা হয়েছে, and তার এর রেজিস্ট্যান্স হচ্ছে এফ, সেটা সবসময় অ্যাক্ট করে। তো এখন যখন একটা বল উপরের দিকে যাবে, when a ball is moving upwards, আমি উপরে থ্রো করে দিয়েছি, তো আমি আমার হাতের সাথে কন্ট্যাক্টে নাই, তো আমি কনস্ট্যান্ট কোনো আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করছে না, তো বলটা উপরের দিকে মুভ করবে। তো বলটা যখন উপরের দিকে মুভ করবে, দি বল ইজ অ্যাকচুয়ালি ডিসেলারেটিং। কেন? অ্যাজ ইট ইজ মুভিং এগেইনস্ট গ্র্যাভিটি, সো বলটা ডিসেলারেট করবে। তো এখন একটু ভাবার চেষ্টা করো, বলটা যখন উপরের দিকে মুভ করবে, বলের উপর কি কি ফোর্স অ্যাক্ট করবে? বলের ওয়েট অ্যাক্ট করবে, দ্যাট ইজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। দেন এর রেজিস্ট্যান্স কোন দিকে অ্যাক্ট করবে? অপোজিট টু ইটস ডিরেকশন অফ মোশন, সো নিচের দিকে অ্যাক্ট করবে, অপোজিট টু ইটস ডিরেকশন অফ মোশন। সো বলটা বেসিকলি ডিসেলারেট করছে, তাই না? তো বলটা যেহেতু ডিসেলারেট করছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসেলারেশন? দ্যাট ইজ দ্য নেগেটিভ অ্যাক্সেলারেশন। সো সিম্পলি কি হবে, রেজাল্টেন্ট ফোর্স নিচের দিকে। তো আমি যদি ফর্মুলাটা বের করতে চাই, কি হবে? ওয়েট প্লাস এফ ইজ ইকুয়ালস টু মাস টাইমস অ্যাক্সেলারেশন। এই ফোর্সটাই হচ্ছে অপোজিট টু ইটস ডিরেকশন অফ মোশন, তো হ্যান্স অ্যাক্সেলারেশনটা ডিসেলারেশনই হবে। সো অপশন ওয়াইজ আমার অ্যান্সারটা কি হবে? ডি। কেন? আবার বলি কেন অপশন ডি হচ্ছে, বিকজ বলটা উপরের দিকে মুভ করছে, সো ইট উইল ডিসেলারেট। কেন? বিকজ ইট ইজ মুভিং এগেইনস্ট গ্র্যাভিটি, সো ওয়েটও নিচে অ্যাক্ট করে, ড্র্যাগ ফোর্স ও এর রেজিস্ট্যান্সও নিচে অ্যাক্ট করছে, সো ডব্লিউ প্লাস এফ ইজ ইকুয়ালস টু মাস টাইমস অ্যাক্সেলারেশন। In question 5, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে we have two objects P and Q. So এটা হচ্ছে অবজেক্ট P এর মোশন, এটা হচ্ছে অবজেক্ট Q এর মোশন। এখন মোশন গুলো একটু বোঝা ট্রাই করো। বোথ এর ভেলোসিটি টাইম গ্রাফ, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি, এটা হচ্ছে ভেলোসিটি রেটটা চেঞ্জ হচ্ছে। ওয়ান ইজ কনস্ট্যান্ট ভেলোসিটি আর একটা ভেলোসিটি রেট চেঞ্জ হচ্ছে, ইট ইজ ইনক্রিজিং অ্যাট এ ডিক্রিজিং রেট। তো এটা যেহেতু কনস্ট্যান্ট ভেলোসিটি, সেটা কোনো অ্যাক্সেলারেশন নাই। But এটা কি হচ্ছে, ইট ইজ অ্যাক্সেলারেটিং এট এ ডিক্রিজিং রেট, মানে এটা ভেলোসিটি বেড়ে কমে কমে আবার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সো ইনক্রিজিং অ্যাট এ ডিক্রিজিং রেট, মানে এখানে অ্যাক্সেলারেশন আছে, আবার চেঞ্জও হচ্ছে। বাট এখন একটা জিনিস খেয়াল করে দেখো, অবজেক্ট পি এর এটা পজিটিভ গ্রেডিয়েন্ট, এটা নেগেটিভ গ্রেডিয়েন্ট না? তার মানে কি, ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটা পজিটিভ রেট, এটা নেগেটিভ রেট, মানে ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তার মানে পজিটিভ রেটে তুমি যখনই কিছু ড্র করবা, তার মানে অবজেক্ট হচ্ছে মুভিং ফরওয়ার্ডস। নেগেটিভ রেটে ড্র করলে কি হবে? অপোজিট ডিরেকশন, তার মানে মুভিং ব্যাকওয়ার্ডস। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? তার মানে অবজেক্ট পিটা 2 সেকেন্ড আগালো, দেন আবার 2 সেকেন্ড পিছালো, সো ডিসপ্লেসমেন্ট সর্ট অফ জিরো হয়ে যাচ্ছে। কেন? ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আন্ডার দি গ্রাফ কি দিবে? ডিসপ্লেসমেন্ট। এটা পজিটিভ ডিসপ্লেসমেন্ট, এটা পজিটিভ ডিসপ্লেসমেন্ট, এটা নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, ওভারঅল ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে গেল। বাট অবজেক্ট কিউটা কি হচ্ছে, সবসময় তার পজিটিভ গ্রেডি গ্রাফটা আছে, তার মানে সে এক্সেলারেট করুক ডিসেলারেট করুক, সে সবসময় কি করতেছে? ফরওয়ার্ডসে মুভ করছে, তো সে সবসময় আগাচ্ছে। তো কি হবে? পি অ্যান্ড কিউ আর বোথ at the initial position, no? P and Q at the same distance from the initial position. কিভাবে সেম ডিস্টেন্স হবে? পি তো একবার আগিয়ে একবার পিছিয়ে গেল না, কিউ তো শুধু আগাচ্ছে। পি ইজ ফার্দার ফ্রম দি নো, পি একবার সামনে আগালো আবার পিছিয়ে চলে আসলো, বাট কিউ কি করলো? ইট কেপ্ট অন মুভিং ফরওয়ার্ডস। সো দি অ্যান্সার ইজ ডি। এর হচ্ছে ওভারঅল পজিটিভ ডিসপ্লেসমেন্ট আছে, এর ওভারঅল হচ্ছে জিরো ডিসপ্লেসমেন্ট। তার মানে পি হচ্ছে যেখান থেকে শুরু করেছিল ওখানেই চলে আসছে, বাট কিউ আগাচ্ছে, কিউ আগাচ্ছে, মুভিং ফরওয়ার্ড করছে। ওকে।
Question 6টা কি বলছে দেখো, a ball is traveling horizontally at a speed of 7 meters per second. The ball hits a vertical wall and rebounds. 7 meters per second মুভ করতেছে, রিবাউন্ড করলো, কত স্পিডে আসছে? 5 meters per second এ ব্যাক আসছে। তো এই জিনিসটাকে তুমি যদি ড্র করতে চাও, জিনিসটা দেখতে কেমন হবে? দিস ইজ আ বল মুভিং অ্যাট 7 meters per second, ওয়ালের সাথে বাড়ি খেয়ে সে কি করছে? আবার রিবাউন্ড হবে। ওয়ালের সাথে বাড়ি খেয়ে রিবাউন্ড উইথ এ স্পিড অফ 5 meters per second. তো একটা কি ইনিশিয়াল পজিশনটাকে যদি আমি পজিটিভ ধরি টুয়ার্ডস দি ওয়াল, ও এটা কি হবে? নেগেটিভ হবে। সো একটা +7 ধরবো, আমরা এটাকে -7 ধরবো, রাইট? আচ্ছা, পরে আমাকে বললো the ball has an acceleration of 300 meter per second square while in contact with the wall. এখন এই জিনিসটা একটু বুঝতে হবে, বলটা যখন ওয়ালের সাথে বাড়ি খাবে, বল ওয়ালকে এই দিকে ফোর্স দিবে, ওয়াল বলকে উল্টা দিকে ফোর্স দিবে। তো বলটা যখন কন্ট্যাক্টে ছিল ওয়ালের সাথে, ওয়াল যে বলটাকে ফোর্স দিচ্ছিল দ্যাট ওয়াজ অপোজিট টু ইটস ডিরেকশন অফ মোশন। সো টেকনিক্যালি ওয়ালটা বলকে যে ফোর্স দিচ্ছিল, ওই ফোর্সের কারণে বলটা ওয়ালে গিয়ে মোমেন্টারিলি স্টপ হলো, মানে রেস্টের দিকে চলে আসে, মোমেন্টারিলি স্টপ ছিল। তার মানে ওই ফোর্সটা ছিল অপোজিট টু ইটস ডিরেকশন অফ মোশন। তো যেহেতু একটা ফোর্স যদি অ্যাক্ট করে অপোজিট টু ইটস ডিরেকশন অফ মোশন, সো এটা অ্যাক্সেলারেশনটা কি হবে? ইন দি অপোজিট ডিরেকশন। তো যদি এক্সেলারেশন অপোজিট ডিরেকশনে হয়, তো তুমি এক্সেলারেশনটাকে কি ধরতে পারবা? -300 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে পারবা। এখন যদি আমি এক্সেলারেশন ফর্মুলাটা ধরি, দ্যাট ইজ v - u/t। আর এখন যদি আমি টিটাকে সাবজেক্ট করি, দ্যাট ইজ v - u/a। এখন তো বুঝা ট্রাই করো, ইনিশিয়াল ভেলোসিটি কি ছিল? was 7, it was moving towards the wall, so that was +7। ফাইনাল ভেলোসিটি কি? away from the wall, so যেহেতু away from the wall ডিরেকশন চেঞ্জ হয়েছে, আমরা নেগেটিভ ধরবো। So -5 -7 ডিভাইডেড বাই এক্সেলারেশন। এখন এক্সেলারেশনটা কি হবে? এখন বুঝো এক্সেলারেশনটা কি হবে। যদি এক্সেলারেশনটা তুমি 300 দাও, এখন যদি আমি এক্সেলারেশনটাকে 300 দেই শুধু, so আমি যে টাইমটা পাবো সেটা নেগেটিভে চলে আসবে না? ক্যান টাইম বি ইন নেগেটিভ ভ্যালু? টাইমের ভ্যালুটা কি নেগেটিভ হতে পারবে? নো। সো 300 এর আগেও একটা মাইনাস সাইন বসাতে হবে, সো দ্যাট টাইমটা পজিটিভ থাকে। তো তুমি এখন এভাবে ভাবো যে বলটা ওয়ালকে যে ফোর্স দিচ্ছে ইন দি অপোজিট ডিরেকশন, ওই কারণে বলের এক্সেলারেশন ইজ অপোজিট টু ইটস ডিরেকশন অফ মোশন। তাই বলের এক্সেলারেশনকে আমি -300 লিখতে পারবো। তুমি এভাবে ভেবেও তুমি অ্যান্সার বের করতে পারবে, বা তুমি এভাবে কমন সেন্স ইউজ করে অ্যান্সার বের করতে পারবে যে আমি যদি এখানে -300 না দেই, সো ওভারঅল টি এর ভ্যালু কি আসবে? মাইনাস আসবে, টাইম তো নেগেটিভ হতে পারবে না। সো তখন বাই ডিফল্ট আমার অ্যান্সার কি হচ্ছে? আমার অ্যান্সার হয়তো এ হবে আর ডি হবে, সরি এ ডি হবে না, এ হবে or C হবে, বাট আমি যদি C সিলেক্ট করি, তো অ্যান্সারটা নেগেটিভ আসবে। সো আই উইল সিলেক্ট অপশন এ। যদি এটা সামারি বলতে হয়, বলটা ওয়ালের সাথে বাড়ি খেলো, ওয়ালটা বলকে আরেকটা ফোর্স দিল। সো বলের ইনিশিয়াল স্পিড ছিল 7, ফাইনাল স্পিড ছিল 5। সো যেহেতু ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, সো একটা +7 একটা -5, এন্ড ওয়ালটা যেহেতু বলকে একটা ফোর্স দিচ্ছে ইন দি অপোজিট ডিরেকশন, তার বলের এক্সেলারেশনটা আমি ধরবো -300। তো এখন কি করবো? -5 -7 হচ্ছে v - u ডিভাইডেড বাই এক্সেলারেশন -300। যদি এখানে আমি মাইনাসটা না দেই, টি এর ভ্যালু নেগেটিভ চলে আসবে, দ্যাট ইজ নট পসিবল। ইন কেস অফ কোয়েশ্চেন 7 আমাকে কি বলা হয়েছে? যে দুইটা ট্রলি মুভ করতেছে ইন দি অপোজিট ডিরেকশন এন্ড দে উইল বি কোলাইডিং উইথ ইচ আদার এন্ড দে উইল স্টিক টুগেদার এন্ড মুভ। এখন আমাকে বলা হয়েছে যে কোন স্টেটমেন্টটা এখানে কারেক্ট হবে। তখন বুঝে ট্রাই করবো, হ্যাঁ? তো আমি এখন কমন সেন্স যদি আমি বলি, হোয়াট ইজ দ্য মিনিং অফ মোমেন্টাম? মোমেন্টাম হচ্ছে মোমেন্টাম, যাই বলি না কেন, momentum before collision have to be equals to momentum after collision. So momentum before collision কি ছিল? It was mass of x, velocity of x plus mass of y minus velocity of y. কেন? It was moving in the opposite direction, right? It was moving in the opposite direction. And this is going to be equals to কি হবে? The trolleys collide and move off together. তো after collisionটা কি হবে? দুইটা ট্রলি একসাথে
অ্যাড হবে and they will move with a velocity. যখনই আমি বলবো they collide move off together, তার মানে কি mass adds up and velocity কি হবে, velocity decreases. যখনই তুমি দেখবে collides and moves off together, দুইটা ম্যাসকে অ্যাড করবে, এবং যদি ম্যাস বেশি হয়ে যায় ভেলোসিটি কম হয়ে যাবে মোমেন্টাম কনজার্ভ করার জন্য, তাই না? ইয়েস। এখন চলো mx এর mass of x এর mass ছিল হচ্ছে m and তার velocity ছিল হচ্ছে v, প্লাস mass of y তার velocity ছিল হচ্ছে মাইনাস v, তার velocity ছিল হচ্ছে মাইনাস v and তার mass ছিল হচ্ছে 3m, mass ছিল হচ্ছে 3m, সো এটা কি হবে 3m into v। এটা কি লিখতে পারবো আমরা, এটাকে যদি একসাথে সাবজেক্ট করি, we're actually getting mv minus 3mv, that is equals to minus 2mv। So এখন কি লিখতে পারবো, বিফোর ইকুয়ালস টু আফটার এর জন্য যদি আমি লিখতে হয়, সো mx কি ছিল, mx ছিল হচ্ছে আমার m প্লাস 3m v is equals to minus 2m, তাই না? So এখন যদি আমি হচ্ছে v টাকে ভেলোসিটি আফটার যদি ধরে রাখি, v টাকে যদি আমি এখন সাবজেক্ট করি, কি আসবে, minus 2mv divided by 4m, m cancels out, I have minus half v। তার মানে ভেলোসিটি কমে যাচ্ছে, আগে ভেলোসিটি শুধু v v ছিল, এখন আফটার দে কোলাইড এন্ড মুভ অফ টুগেদার their velocity eventually decreases, যেটা একটু আগে আমি বললাম যে mass adds up, so velocity কি হবে, decreases। অপশন গুলো দেখো, force of x on y during the collision is greater, এটা হবেই না। এই অপশনটা আমি কেন সিলেক্ট করবো না, the reason behind that is এটা হচ্ছে নিউটনস থার্ড ল, ওই ওকে যে ফোর্স দিবে ওই ওকে সেম ফোর্স দিবে। ফোর্স অন এক্স না, কমও হবে না বেশিও হবে না, ফোর্সেস সেম হবে, সো অপশন এ এন্ড বি হবে না, বিকজ এক্স ওয়াই কে যে ফোর্স দিবে ওয়াই এক্স কে সেম ফোর্স দিবে। দি স্পিড অফ এক্স আফটার দ্য কোলিশন ইজ গ্রেটার, এই দুইটার স্পিড সেম থাকতে হবে, কেন, বিকজ দে আর কোলাইডিং এন্ড মুভিং অফ টুগেদার, যেটা আমরা ক্যালকুলেট করে দেখলাম যে এখন যদি কোলাইডস এন্ড মুভস অফ টুগেদার হয় ম্যাস অ্যাড হয়ে যাবে এন্ড দে উইল বি হ্যাভিং এ কমন ভেলোসিটি, এটা হাফ ভি। আগে কি ছিল শুধু ভি, এখন ভেলোসিটি হাফ হয়ে যাচ্ছে। So the answer is speed of x after collision is less than v. In question 8 আমরা দেখতে পাচ্ছি হচ্ছে a motor with an efficiency of 68%, তার মানে একটা মোটর এফিসিয়েন্সি কত, 68%, সে কতটুকু ওয়ার্ক ডান করতে পারছে, 350 নিউটনস and height of 25 meters। তো কতটুকু ওয়ার্ক ডান করতে পারছে, 350 নিউটনস and height of 25 meters, তার মানে this is useful energy output। কিভাবে বুঝলাম, মোটর অলরেডি এতটুকু ওয়ার্ক ডান করছে, তো কোয়েশ্চেন আমাকে কি বললো, এনার্জি সাপ্লাইড টু দি মোটর সেটা বের করতে, তার মানে তোমাকে কি বের করতে বলতেছে, টোটাল এনার্জি ইনপুট বের করতে বলতেছে, ইউজফুল এনার্জি আউটপুট দেওয়া এন্ড এফিসিয়েন্সিও দেওয়া। সো পার্সেন্টেজ এফিসিয়েন্সির ফর্মুলাটা হচ্ছে আমাদের ইউজফুল এনার্জি আউটপুট ডিভাইডেড বাই টোটাল এনার্জি ইনপুট, এটার সাথে ইন্টু 100 করার পর কি পার্সেন্টেজ এফিসিয়েন্সি আসতেছে, তাই না? ওকে, তখন বুঝা ট্রাই করো পার্সেন্ট এফিসিয়েন্সি কত, এটা ছিল হচ্ছে 68% ইজ ইকুয়ালস টু ইউজফুল কত, 350 ইন্টু 25, কেন যে ওয়ার্ক ডান ফোর্স ইন্টু ডিস্টেন্স, এটা হচ্ছে ফোর্স এটা হচ্ছে ডিস্টেন্স, এন্ড টোটাল এনার্জিটাকে আমি টোটাল এনার্জি ইনপুট লিখলাম। সো দেয়ারফর টোটাল এনার্জি ইনপুট কি হবে, 350 into 25 divided by 68%, that is actually 0.68। আমি কথাটা বুঝি, হ্যাঁ, পার্সেন্টেজ এফিসিয়েন্সি কথা বলা হয়েছে, ইউজফুল এনার্জি আউটপুট ডিভাইড বাই টোটাল এনার্জি ইনপুট। এখন এখানে হচ্ছে ইন্টু 100 করেই তো আমি এখানে পার্সেন্টেজটা পাচ্ছি, রাইট? তো আমি ওভারঅল পার্সেন্টেজ কত, 68%।
এটা 350 into 25 আসলো, তাই না? ইউজফুল এনার্জি আউটপুট, ফোর্স ইন্টু ডিস্টেন্স। এটাকে আবার টোটাল এনার্জি, তো টোটাল এনার্জিটাকে আমি সাবজেক্ট করলে 350 into 25, এটা আবার নিচে চলে আসলে 0.68। সো মাই অ্যান্সার ইজ ডি। The question 9 is completely theory, যে ফোর্স এক্সটেনশন গ্রাফ। এখন আমাকে বলছে পয়েন্ট পি কোনটা, কিউ কোনটা, আর কোনটা। তো এখানে এক অর্ডারে বলা, এখানে এক অর্ডারে পয়েন্টস দেওয়া, তো একটু খেয়াল করে তারপর সিলেক্ট করতে হবে, তাড়াহুড়োর মধ্যে করলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। তো ফোর্স এক্সটেনশন গ্রাফ কি? ইটস আ স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন, যতটুক থাকবে সেটাকে আমি বলবো লিমিট অফ প্রপোর্শনালিটি। যে পর্যন্ত একদম স্ট্রেট থাকবে লাইনটা, সেটাকে আমি কি বলবো? লিমিট অফ প্রপোর্শনালিটি। আর যে পয়েন্ট থেকে কার্ভ হওয়া শুরু করবে সেটাকে আমি কি বলবো? ইলাস্টিক লিমিট। যে পয়েন্ট থেকে অনেক বেশি এক্সটেনশন হবে, ইভেন দো ফোর্স অনেক অল্প বেড়েছে, সেটা হবে হচ্ছে আমার yield পয়েন্ট। মানে ইলাস্টিক লিমিটের পরেরটাই হচ্ছে yield পয়েন্ট। মানে যে পয়েন্ট থেকে অল্প একটু ফোর্সের জন্য অনেক বেশি এক্সটেনশন হবে, সেই পয়েন্টটাকে আমি কি বলি? yield পয়েন্ট। এখন দেখো একটু, সো পয়েন্ট আর হচ্ছে লিমিট অফ প্রপোর্শনালিটি, পয়েন্ট কিউ হচ্ছে ইলাস্টিক লিমিট, তাই না? সো আর হচ্ছে লিমিট অফ প্রপোর্শনালিটি, এন্ড কিউ হচ্ছে ইলাস্টিক লিমিট, আর পি তাহলে অটোমেটিকলি হবে yield পয়েন্ট। সো মাই অ্যান্সার ইজ সি। এই কোয়েশ্চেনে কি বলতেছে? উই হ্যাভ এ ভেলোসিটি টাইম গ্রাফ, মোশন অফ অ্যান অবজেক্ট ফলিং থ্রু আ লিকুইড। একটা অবজেক্ট পানির মধ্যে দিয়ে পড়তেছে, তোর মোশনটা কি হচ্ছে? তো দিস ইজ অ্যান ইনক্রিজিং ভেলোসিটি গ্রাফ, মানে ইনক্রিজিং এট ডিক্রিজিং রেট। সো মানে তার রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি। ওকে, এখন দেখো, the students suggested possible explanations for the decreasing gradient of the graph, মানে যে acceleration কমে যাচ্ছে, তাই না? velocity time graph gradient দিয়ে acceleration. So which explanation could be reason for the gradient of the graph decreasing? একটু চুজ করে দেখে। The drag force increases, the gravitational force, এটা তো কখনই হবে না, আর্থ এর মধ্যেই পড়ছে, গ্র্যাভিটেশনাল ফোর্স কি জি সবসময় কি থাকবে? সেম থাকবে। The temperature of the liquid increases, যদি টেম্পারেচার অফ দ্য লিকুইড যদি বেড়ে যায় তখন কি হবে? কোফিশিয়েন্ট অফ ভিসকসিটি কমে যাবে, আর যদি কোফিশিয়েন্ট অফ ভিসকসিটি কমে যায়, ভেলোসিটি কি হবে? বেড়ে যাবে না? অ্যাকর্ডিং টু দি ফর্মুলা এফ ইকুয়ালস টু 6 পাই এটা আর ভি। এটা কি কোফিশিয়েন্ট অফ ভিসকসিটি হচ্ছে তোমার হচ্ছে, কোফিশিয়েন্ট অফ ভিসকসিটি মানে কি? বুঝছো কতটুকু থিকনেস আছে, মেজার অফ রেজিস্ট্যান্স অফ ফ্লো। পরেরটা কি হচ্ছে? দি আপথ্রাস্ট অন দি অবজেক্ট ডিক্রিজেস। এখন আপথ্রাস্ট যদি কমে যায়, যদি আপথ্রাস্টটা কমে যায় তার মানে কি? লেস আপওয়ার্ড ফোর্স, তো অবজেক্টটা কি আরো বেশি নিচে পড়বে না? সো মাই অ্যান্সার ইজ এ। কেন? আরেকটা জিনিস আসে, যত বেশি ভেলোসিটি হচ্ছে তত বেশি ড্র্যাগ অ্যাক্টিং অন ইট না? এই যে অ্যাকর্ডিং টু দি সেম ফর্মুলা এফ ইকুয়ালস টু 6 পাই এটা আর ভি, এটা ভি যদি বাড়ে এটাও বাড়বে। তো অ্যাট হাইয়ার স্পিড ড্র্যাগ অ্যাক্টিং অন ইট অলসো ইনক্রিজেস। তো যত বেশি স্পিড হবে তত বেশি কি হবে? ড্র্যাগ হবে, তো ইভেনচুয়ালি ভেলোসিটিটা কি হবে? একটু কম রেটে বাড়বে। ওকে, সো ইন দিস পেপার যে এমসিকিউ যেগুলা একটু ইম্পর্টেন্ট আর একটু ডিফিকাল্ট টাইপের ছিল, those can be question 6 was a bit different. Then I would say question 3 was a bit different. আমি একদম সিরিয়ালি লিখতেছি না, আমার যেটা দেখে মনে হচ্ছে। question 6 তারপর 3 একটু ডিফারেন্ট ছিল। কয়েকজনের আবার কয়েকজনের question 5 ক্যাচ করতে আবার একটু ডিফিকাল্ট লেগেছে। দেন হচ্ছে question 6, তো আমি question 6 3 5 বললাম, দেন question 8। এই চারটে এমসিকিউ হচ্ছে আবার একটু ডিফারেন্ট ছিল ক্যাচ করতে। কোয়েশ্চেন 8 এর যে প্রবলেমটা হয়েছিল স্টুডেন্টদের, যে পার্সেন্টেজটা নিয়ে 68% এভরিথিং। সো দিস ইজ, we are done with the MCQ part, so I will see you on the next video with the theory questions.